স্টাডি হিস্ট্রি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে পড়তে চলেছি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতা। আজকের ক্লাসে আমরা এই টপিকের যে বিষয়গুলো কভার করব তার মধ্যে রয়েছে হরপ্পান অরিজিন থিওরি, অর্থাৎ হরপ্পা সভ্যতা কি ভারতীয় নাকি হরপ্পা সভ্যতা বাইরে থেকে এসেছে, তার যে অরিজিন নিয়ে যে ডিবেট রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করব। নেক্সট, হরপ্পা সভ্যতার বিস্তৃতি কতদূর পর্যন্ত হয়েছিল সেটি সম্পর্কে আমরা আলোচনা করব। এবং সবশেষে আমরা তার টাউন প্ল্যানিং, আমরা জানি হরপ্পা একটি নগরকেন্দ্রিক সভ্যতা, তার টাউন প্ল্যানিং সম্পর্কে আলোচনা করব। তো দেখো, আমরা এর আগের যে ইউটিউবে যে ভিডিওগুলো তোমাদের রয়েছে সেখানে আমি নব্যপ্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা টাইম লাইনে দেখেছি যে খ্রিস্টপূর্ব 6000 অব্দে নিওলিথিক এজ শুরু হয়। এবং এখানে কি হয়, বেসিক্যালি এই সময়ে এগ্রিকালচার আসে, অর্থাৎ কৃষি ব্যবস্থার উন্নতি ঘটে, এগ্রিকালচার ঘটে নব্যপ্রস্তর যুগে। ঠিক তার পরবর্তীকালে 4000 খ্রিস্টপূর্বাব্দে এসে আমরা দেখি চালকোলিথিক এজ বা কপার এজ এর সূত্রপাত ঘটে। এখানে বেসিক পরিবর্তনটা কি ঘটে, এখানে পাথরের পাশাপাশি আমরা দেখি যে তামার ব্যবহার এই সময় থেকে হতে শুরু করে। আনুমানিক খ্রিস্টপূর্ব 4000 বিসি থেকে শুরু করে প্রায় 1000 বিসি পর্যন্ত এই কপার এজ বা চালকোলিথিক পিরিয়ড আমরা লক্ষ্য করেছি। এই কপার এজের মধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ ফেজ আমরা লক্ষ্য করি, সেটা হলো 3300 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে 1400 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই সময়ে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে একটি সভ্যতা ডেভেলপমেন্ট করে সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে, যেটা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সংস্কৃতি নামে পরিচিত। এই হরপ্পা সভ্যতা সূত্রপাত 3300 বিসিতে হলেও বেসিক্যালি আমরা যে ম্যাচিওর হরপ্পান ফেজ, দেখো হরপ্পা সভ্যতার উত্থান থেকে পতন পর্যন্ত ঐতিহাসিক জিমস সাফার তার হরপ্পা সভ্যতাকে 3টি ফেজে ভাগ করেছে। একটি হলো প্রি হরপ্পান ফেজ, একটি হলো ম্যাচিওর হরপ্পান ফেজ এবং লেট হরপ্পান ফেজ। প্রি হরপ্পান ফেজ ধরে নেওয়া হয় 3300 বিসি থেকে 2600 বিসি পর্যন্ত, অর্থাৎ প্রাক হরপ্পা পর্ব। ম্যাচিওর হরপ্পান ফেজ যেটা সচরাচর আমরা পড়ে থাকি যে ফেজটা, অর্থাৎ হরপ্পা সভ্যতার চরম উন্নতি আমরা এই পিরিয়ডটাতে লক্ষ্য করি। তার টাইম পিরিয়ড 2600 থেকে 1900 বিসি। এবং 1900 থেকে 1400 বিসিতে আমরা দেখি হরপ্পা সভ্যতার ডিক্লাইন হয়ে যায়, এবং এটা হচ্ছে লেট হরপ্পান ফেজ। হরপ্পা সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য, আমরা এর আগে যে চালকোলিথিক কালচারগুলো আমরা দেখেছি, বেসিক্যালি তোমার হচ্ছে কি বলে, রাজস্থানে দেখেছি আমরা বানস কালচার, তারপর মহারাষ্ট্রে আমরা দেখেছি জরোয়ে কালচার, মধ্যপ্রদেশে আমরা দেখেছি মালবা কালচার। এই যে কালচারগুলো ডেভেলপমেন্ট হয়েছিল, এখানে কিন্তু তামার ব্যবহার হচ্ছে, ব্রোঞ্জের কোনো ব্যবহারের নিদর্শন পাওয়া যায়নি। কিন্তু হরপ্পান সিভিলাইজেশন তামার সঙ্গে টিন মিশিয়ে একটি নতুন ধাতু অর্থাৎ ব্রোঞ্জের ব্যবহার হতে আমরা দেখতে পাই এই সময়টাতে। অর্থাৎ এই যে তাম্রপ্রস্তর যুগেরই একটি আরবান কেন্দ্রিক যে সিভিলাইজেশনের ডেভেলপমেন্ট ঘটেছিল, সেটি হলো হরপ্পা সিভিলাইজেশন। এই হরপ্পা সিভিলাইজেশনের যে ম্যাচিওর হরপ্পান ফেজ অর্থাৎ পরিণত হরপ্পার যে পর্ব, সেটা 2600 থেকে 1900 বিসি। এই হলো টাইম লাইন। আশা করি তোমাদের টাইম লাইন ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা দেখবো যে হরপ্পা সভ্যতার যে আবিষ্কারের সূত্রপাতটা কিভাবে হয়। দেখো 1853-তে ফার্স্ট ক্যানিংহাম একটা সিল, হরপ্পার একটি সিল পায়, এবং তার পরবর্তীকালে 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি তিনি হরপ্পা প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেন। সেই বছরই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেন্দ্রদ্বার প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেন। এই সভ্যতার প্রথম যে প্রত্নক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছিল সেটি হচ্ছে হরপ্পা, যে কারণে অনেক ঐতিহাসিক এটাকে হরপ্পা সংস্কৃতিও বলে উল্লেখ করেছে। তো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানির নেতৃত্বে হরপ্পা যখন এক্সাভেশন হয়, অর্থাৎ হরপ্পার নিদর্শন যখন আমরা পাই, তার পরবর্তীকালে আলোড়ন সৃষ্টি হয় এবং বেশ কয়েকবার ধরে আমরা দেখি যে সেখানে খোঁড়া চলে। যেমন জন মার্শাল, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার চেয়ারপারসন জন মার্শাল, তিনি কি করেছিল, 1931 খ্রিস্টাব্দে মহেন্দ্রদ্বারতে খনন কার্য চালায়।
পরবর্তীতে সেই মহেন্দ্রদারোতেই 1938 সালে ম্যাকওয়ে, ইজে ম্যাকওয়ে তিনি খনন কার্য চালান। তার পরবর্তীকালে 1940 খ্রিস্টাব্দে হরপ্পায় আবার যে খনন কার্য চালায় ভাস্ট এবং নামে একজন প্রত্নতত্ত্ববিদ, এবং 1946-এ অর্থাৎ তোমার হচ্ছে কি বলে স্বাধীনতার ঠিক আগে হুইলার হরপ্পায় আবার সেই খনন কার্য চালায়। তো এখানেই নয়, স্বাধীনতার পরবর্তীকালেও আমরা দেখেছি পাকিস্তান এবং ভারতবর্ষে বিভিন্ন ঐতিহাসিকেরা তোমার হচ্ছে কি বলে খনন কার্য চালিয়েছে, যেমন সুরজ ভান, তারপর জেপি যোশী, বিবি লাল, এস আর রাও, বি.কে. থাপার, এরা কিন্তু ভারতবর্ষে খনন কার্য চালিয়েছে। অন্যদিকে পাকিস্তানে এফ.এ. খান, তারপর এম.আর. মুঘল, এইচ ধানি, এরা কিন্তু পাকিস্তানেও খনন কার্য চালিয়েছে। এবং হরপ্পা পরবর্তীকালে, স্বাধীনতার পরবর্তীকালেও বেশ কিছু নিদর্শন, বেশ কিছু আর্কিওলজিক্যাল সাইট, প্রত্নতাত্ত্বিক কেন্দ্র আমরা কিন্তু খুঁজে পেয়েছি। নেক্সট আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে হরপ্পান অরিজিন থিওরি। দেখো, হরপ্পান অরিজিন অর্থাৎ হরপ্পা সভ্যতার অরিজিন সম্পর্কে অর্থাৎ তার উৎস সম্পর্কে ঐতিহাসিক মহলে বিতর্কের একটা সৃষ্টি হয়েছে। অর্থাৎ যে বিতর্কটা তাদের যে ফার্স্টলি যে বিতর্কটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে, অনেকে বলেছে যে হরপ্পা সংস্কৃতির উদ্ভব ভারতীয়দের মধ্য থেকেই, আবার অনেকে বলেছে যে হরপ্পা সংস্কৃতি মাইগ্রেশন হয়ে এসেছে, অনেকে বলেছে ট্রেড এক্সপ্যানশন হওয়ার ফলে হয়েছে। তো বেসিক্যালি যে দুটো থিওরি বেশি করে মাথা চাড়া দেয়, একটা হলো হরপ্পারা কি ভারতীয় নাকি বাইরে থেকে এসেছে। ফার্স্টলি আমরা ঐতিহাসিকদের মধ্যে আমরা বলতে পারি যে জন মার্শাল, তিনি কিন্তু বলেছেন যে হরপ্পা সভ্যতা হচ্ছে অ্যানসেস্ট্রাল যেটা রয়েছে, তিনি ইন্ডিজিনিয়াস থিওরির মধ্যে পড়ছে, এবং তিনি বলছে যে হরপ্পা সভ্যতার তোমার হচ্ছে কি বলে অরিজিন ভারতেই হয়েছিল। অর্থাৎ আমরা যদি আমরা ইন্ডিয়ান ম্যাপে দেখো, ইন্ডিয়ান ম্যাপ এই যে অঞ্চলগুলোতে অর্থাৎ মহারাষ্ট্রে আমরা দেখেছি জরোয়ে কালচার, এখানে আমরা দেখেছি মালবা এবং সালভা কালচার, এগুলো বেসিক্যালি ছিল ভিলেজ। পরবর্তীকালে এই ভিলেজে কৃষিকাজের ডেভেলপমেন্ট ঘটে, এখানে আমরা পরবর্তীকালে কৃষিকাজের ডেভেলপমেন্ট ঘটে এবং উৎপাদনের সারপ্লাস আসে, এবং সেই সারপ্লাসই পরবর্তীকালে এই অঞ্চলটা অর্থাৎ সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে ত্রিভুজাকৃতি এই অঞ্চলটাতে আমরা কিন্তু সিন্ধু সভ্যতার বিস্তার লক্ষ্য করেছি। পরবর্তীকালে আরো কিছু ঐতিহাসিক যারা দেশীয় মতবাদের পক্ষে যুক্তি দিয়েছে, যেমন সাংকালিয়া, তারপর তোমার হচ্ছে তোমার অলচিন ব্রাদার্স, এরা বলেছে যে নিওলিথিক যে কালচার অর্থাৎ মেহেরগড় সভ্যতা, সেই সভ্যতারই পরবর্তীকালে ইভলভ হয়ে সেটা হরপ্পা সভ্যতায় পরিণত হয়েছে। অন্যদিকে জিম সাফার তিনি যে মন্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে হরপ্পা সভ্যতার হিউম্যানদের যে অ্যাডাপ্টেশন শুরু হয়েছিল সেটা শুরু হয়েছিল নিওলিথিক ফেজ থেকেই। অর্থাৎ তিনি হরপ্পা সভ্যতাকে 3টি ফেজে ভাগ করেছেন, আমরা পরবর্তীতে দেখব। এবং তিনি বলেছেন এই অ্যাডাপ্টেশনের সূত্রপাত নিওলিথিক থেকে, এবং সেটা শেষ হয়েছে গিয়ে একদম হরপ্পা ডিক্লাইনের মধ্য দিয়ে। তো বেসিক্যালি এই সমস্ত ঐতিহাসিক জন মার্শাল, অলচিন ব্রাদার্স, জিম সাফার, এরা কিন্তু ইন্ডিজিনিয়াস মতবাদের সপক্ষে বলেছেন। অন্যদিকে ইজে ম্যাকওয়ে তিনি মাইগ্রেশন থিওরিতে বলেছেন যে হরপ্পা সভ্যতার উৎপত্তি হয়েছে কিভাবে। তিনি বলেছেন মাইগ্রেশন, কিসের মাইগ্রেশন হয়েছে? অ্যাকর্ডিং টু ইজে ম্যাকওয়ে তিনি বলছেন যে জনগণ মাইগ্রেট হয়েছে। কোথায় থেকে? বলছে সুমের থেকে জনগণ মাইগ্রেট হয়ে হরপ্পায় এসেছে, সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে এসেছে, এবং এখানে এসে তারা বসতি স্থাপন করেছে। পরবর্তীকালে ইজে ম্যাকওয়ের যে থিওরি সেটাকে তোমার হচ্ছে সাপোর্ট করেছে ডি.এইচ. গর্ডন এবং এস.এন. কারমের নামে ঐতিহাসিকগণ। অন্যদিকে মার্টিমার হুইলার কিন্তু একটি অন্যতম মন্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে জনগণের মাইগ্রেশন হয়নি, মাইগ্রেশন হয়েছে যেটা সেটা হচ্ছে জনগণের চিন্তাধারা, অর্থাৎ মাইগ্রেশন অফ আইডিয়াস, জনগণের চিন্তাধারার মাইগ্রেশন হয়েছে। তিনি বলেছে যে এই টাইমে আমরা যদি ওয়ার্ল্ড ম্যাপে তোমরা যদি লক্ষ্য করো, তাহলে এই টাইমে বেশ কিছু সভ্যতার সমসাময়িক, হরপ্পার সমসাময়িক বেশ কিছু সভ্যতার ডেভেলপমেন্ট হয়েছিল। যেমন ট্রাইগিস ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল মেসোপটেমীয় সভ্যতা খ্রিস্টপূর্ব 3500 বিসিতে। অন্যদিকে এই টাইমে নীলনদকে বেস করে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা, তো সুমেরীয় সভ্যতা। এই যে সভ্যতাগুলোর ডেভেলপমেন্ট হয়েছিল
বলছে সেখান থেকে তাদের যে আইডিয়া, তাদের যে নগর প্ল্যানিং, সেই আইডিয়াগুলো হরপ্পান সিভিলাইজেশনে এসেছে। জনগণ আসেনি, এসেছে তাদের আইডিয়া। কিন্তু পরবর্তীকালে তোমার হচ্ছে তার এই মন্তব্যের মধ্যে অনেকগুলো তোমার হচ্ছে কি বলে উম, সীমাবদ্ধতা বা লিমিটেশনস লক্ষ্য করা গেছে। যেমন কি লিমিটেশনস লক্ষ্য করা গেছে, যে আমরা অন্যান্য সভ্যতায় অর্থাৎ মেসোপটেমীয় সভ্যতায় আমরা দেখেছি যে তাদের যে ক্যানেল সিস্টেম সেটা সম্পূর্ণ ডিফারেন্স। তারপর তারা যে ব্রোঞ্জ ব্যবহার করতো সেটা ভারতীয়দের তুলনায় অনেক বেশি। এবং যে আমরা যে কিছুক্ষণ পরে আমরা দেখবো যে তাদের সেটেলমেন্ট প্যাটার্ন হরপ্পার, তো হরপ্পার যে সেটেলমেন্ট প্যাটার্নের যে লেআউট, হ্যাঁ, সেই লেআউট এবং হচ্ছে কি বলে মহেন্দ্রদার তোমার হচ্ছে মেসোপটেমিয়ান সভ্যতার যে লেআউট, সেখানে অনেকগুলো ডিফারেন্স রয়েছে। এদিক থেকে বিচার করে তার এই তত্ত্বকে সম্পূর্ণভাবে গ্রাহ্য করা যায়নি এবং সেটা নিয়ে একটা লিমিটেশনস রয়েছে। নেক্সট, অমলেন্দু গুহ, তিনি ইন্ডিজিনিয়াস থিওরির মধ্যে আরেক থিওরির তোমার হচ্ছে কি বলে গ্রো করেছেন। ইন্ডিজিনিয়াস থিওরির মধ্যে অমলেন্দু গুহ যে থিওরিটা দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে রাজস্থানে অর্থাৎ প্রি হরপ্পান কালচার, রাজস্থানে সঠি কালচার ছিল এবং সঠি কালচারের যে পটারির যে ধরন, পটারির যে ডিজাইন লেআউট, তার সঙ্গে আমরা হরপ্পান সভ্যতার বেশ কিছু মিল লক্ষ্য করতে পারি। বিশেষত তোমার হচ্ছে প্রি হরপ্পান যে কালীবঙ্গান, কোট দিজি, হ্যাঁ, এগুলোতে যে অর্থাৎ যেগুলো লোয়ার লেভেলের হরপ্পান রয়েছে, সেখানে আমরা কিছু নিদর্শন পেয়েছি যেগুলো রাজস্থানের সঠিক কালচারের সঙ্গে সিমিলারিটিস রয়েছে। এবং ম্যাচিওর হরপ্পান ফেজেও আমরা কিছু পটারি দেখেছি, কিছু মাটির পাত্র দেখেছি, যেখানে কিন্তু এই মিল রয়েছে। এদিক থেকে বিচার করে তিনি তাদের অরিজিন ভারতীয়দের মধ্য থেকেই বলেছেন। অন্যদিকে ইন্ডিজিনিয়াস থিওরিতে আরো অলচিন ব্রাদার্স, হ্যাঁ, তিনি যেটা বলেছেন যে তোমার হচ্ছে বা তোমার সাংখালিয়া তিনি যে থিওরিটা দিয়েছেন, সেখানে কিন্তু তারা বলেছেন যে মেহেরগড় সভ্যতায়, নিওলিথিক পিরিয়ডের যে মেহেরগড় সভ্যতা, সেটাই পরবর্তীকালে ইভলভড হয়ে হরপ্পা সভ্যতায় ডেভেলপমেন্ট হয়েছে। তো ঐতিহাসিক মহলে বিভিন্ন তোমার হচ্ছে মতবাদ রয়েছে। তোমার অনেকে বলেছে যে এটা কালচারাল কনভার্জেন্স, অর্থাৎ এর আগে আমরা যে তোমার হচ্ছে কি বলে বিভিন্ন ধরনের যে দেখেছিলাম যে ছোট ছোট কালচার গুলো গড়ে উঠেছিল, মালওয়া কালচার, এই যে কালচার গুলো ডেভেলপমেন্ট হয়েছিল, সেই কালচার গুলোতেই আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন কালচার গুলো একটা কনভার্জেন্স হয়ে একটা ইউনিক একটা ফিচার্স ক্রিয়েট করেছিল, সেটাই হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন। অন্যদিকে তোমার হচ্ছে কি বলে বলেছে অনেক ঐতিহাসিক বলেছে এটা প্রি হরপ্পান ফেজে ইন্ডিয়ান যে কালচার ছিল তারই একটা কন্টিনিউটি, অর্গানিক ডেভেলপমেন্ট, হিউম্যান অ্যাডাপ্টেশন। কিভাবে মেহেরগড় সভ্যতায় আমরা দেখেছি এগ্রিকালচার ডেভেলপমেন্ট হয়েছে এবং এগ্রিকালচার থেকে সারপ্লাস, যে সারপ্লাস আরবান সেটেলমেন্ট বা শহুরে কালচার ডেভেলপমেন্ট করতে সহায়তা করে, এবং সেটা আমরা হরপ্পা সভ্যতায় দেখেছি। তো এই গেল আমাদের অরিজিন থিওরি। নেক্সট আমরা দেখব তোমার হচ্ছে জিম সাফার, তিনি যেটা বলেছেন যে দেখো এই যে হরপ্পান ফেজকে তিনি তিনটি ভাগে ভাগ করেছেন। কি কি ভাগে ভাগ করেছেন? তিনি প্রথমটাকে বলেছেন প্রি হরপ্পান ফেজ, এই অঞ্চলটা অর্থাৎ 3300 থেকে 2600 বিসি, এবং 2600 থেকে 1900 বিসি এই টাইমটাকে বলেছেন ম্যাচিওর হরপ্পান, এবং এই টাইপটাকে বলেছেন লেট হরপ্পান। এবং আর এস শর্মার বইয়েও তোমরা যদি দেখো বা উপেন্দ্র সিংকেও যদি তোমরা ফলো করে, সেখানে কিন্তু এই বিষয়গুলো রয়েছে। এম আর মুঘল তিনিও যে যুক্তিটা দিয়েছেন, আচ্ছা জিম সাফারটা আমরা আগে ক্লিয়ার করি। জিম সাফার বলেছেন যে এই টাইম পিরিয়ডটা ছিল রিজিওনালাইজেশন এরা। তিনি তিনটে ভাগে অর্থাৎ প্রি হরপ্পানকে তিনি নাম করেছেন রিজিওনালাইজেশন, ম্যাচিওর হরপ্পাকে নামকরণ করেছেন ইন্টিগ্রেশন এবং লোকালাইজেশন। রিজিওনালাইজেশন বলতে তিনি কি বুঝিয়েছেন? তিনি বলেছেন যেটা প্রি হরপ্পান ফেজে আমরা দেখি বেশ কিছু রিজিয়ন বেসিসে আমরা কালচার ডেভেলপমেন্ট হতে দেখি, রিজিয়নে বেস। পরবর্তীকালে সেই রিজিয়ন গুলো একত্রিত হয়ে একটা নতুন ধরনের ফিচার্স ডেভেলপমেন্ট করে, যেটা আমরা আরবান সেটেলমেন্ট হিসেবে দেখতে পারি, সেটা হচ্ছে হরপ্পার ম্যাচিওর ফেজে। লেট হরপ্পান ফেজে আমরা দেখি যে এই সভ্যতা আবার ডিক্লাইন হয়ে যায়, ধীরে ধীরে ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যায়। এটা জিম সাফার দেখেছেন। এম আর মুঘলস তিনিও হরপ্পার অরিজিন সম্পর্কে তোমার হচ্ছে কি বলে বিস্তৃত অ্যানালাইসিস করেছেন, সেখানকার পটারি আলোচনা করেছেন, সেখানকার
স্টোন স্টুল, মানে তাদের যে অস্ত্রশস্ত্র সেগুলো নিয়ে আলোচনা করেছেন, এবং বিভিন্ন আর্টিফ্যাক্টস তারা যেগুলো জিনিস ব্যবহার করতো এবং সেখানকার যে আর্কিটেকচার প্রত্নতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। পরে তিনি যেটা বলেছেন যে হরপ্পা সভ্যতায় আমরা তিনটি ফেজই লক্ষ্য করি, প্রি, ম্যাচিওর এবং লেট হরপ্পান। তিনি বলেছেন যে প্রি হরপ্পান ফেজে আমরা দেখতে পাই যে এটা হলো প্রোটো আরবান ফেজ। এই টাইমে আমরা ফর্টিফিকেশন স্টার্ট হয়, ক্র্যাফট স্পেশালাইজেশন স্টার্ট হয়, এই সমস্ত কিছু স্টার্ট হয় প্রি হরপ্পান ফেজে, এবং সেটা চরম সীমায় গিয়ে পৌঁছায় ম্যাচিওর হরপ্পান ফেজে। এটা কি হয়, আরো উঁচুতে উঠতে থাকে এবং তার পরবর্তীকালে এটা ডিক্লাইন হয়ে যায়। এই হলো আমাদের অরিজিন থিওরির মধ্যে আলোচনার বিষয়। নেক্সট আমরা দুটো টপিক অলরেডি আলোচনা করে ফেলেছি, অর্থাৎ হরপ্পার অরিজিন আলোচনা করেছি। এবার আমরা দেখব এক্সটেন্ট এবং তারপরে দেখব আমরা টাউন প্ল্যানিং। তো দেখো, এক্সটেন্টের মধ্যে হরপ্পা সভ্যতা যে আকৃতি সেটা আমরা দেখতে পাই প্রায় অনেকটা ত্রিভুজের মতো আকার ধারণ করেছে। দেখো, এই অঞ্চলটা ত্রিভুজের মতো আকার ধারণ করেছে, এবং হরপ্পার যে বেশ যে প্রত্নক্ষেত্রগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসগুলো, তার মধ্যে দেখো গুরুত্বপূর্ণ হচ্ছে হরপ্পা। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে মহেন্দ্রদারো, তারপরে রয়েছে লোথাল, ধোলাবিরা, এই যে এই অঞ্চলগুলো ধোলাবিরা, এবং তোমরা যদি দেখো শর্তুঘাই, আফগানিস্তানের শর্তুঘাইও কিন্তু হরপ্পার একটি তোমার হচ্ছে বিস্তার রয়েছে, লক্ষ্য করেছে। অর্থাৎ হরপ্পার যদি আমরা এক্সটেনশন দেখি তাহলে আমরা উত্তরে তোমার হচ্ছে একদম কাশ্মীর সংলগ্ন অঞ্চল, এবং দক্ষিণে দেখো একদম চলে এসেছে এই পর্যন্ত, দক্ষিণে বিস্তৃত হয়েছে, পূর্বে আলমগীর পর্যন্ত, হ্যাঁ, পর্যন্ত বিস্তৃত হয়েছে। একটা বিশাল অঞ্চল জুড়ে হরপ্পা সভ্যতার কিন্তু আমরা বিস্তার লক্ষ্য করেছি। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে তার টাউন প্ল্যানিং। দেখো, হরপ্পা সভ্যতার যে শহরগুলো আবিষ্কৃত হয়েছে সে তার মধ্যে অন্যতম হচ্ছে হরপ্পা এবং মহেন্দ্রদারো। হরপ্পা এবং মহেন্দ্রদারোতে যে টাউন প্ল্যানিং সিস্টেম ছিল তার লেআউটটা প্রথমে আমি তোমাদের আমার হাতে আঁকানো ছবির মধ্যে দিয়ে দেখাবো, এবং তার পরবর্তীকালে তোমাদের আমি ছবিতে দেখাবো। দেখো, বেসিক্যালি আমরা যদি একটা ম্যাপ দেখি তাহলে উপরের দিকটাকে বলা হয় উত্তর, নিচেরটা দক্ষিণ, এদিকে হচ্ছে পশ্চিম, পূর্ব। তো হরপ্পার যে লেআউট ছিল, হরপ্পার নগর যে টাউন প্ল্যান ছিল, সেটা বেসিক্যালি হরপ্পার টাউনকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে উঁচু এলাকা, অর্থাৎ এই যে দেখো বেস, এটা মাটি, এটা এখানে উঁচু এলাকা, এবং একটা নিচু এলাকা রয়েছে। উঁচু এলাকায় অবস্থান করত সিটাডেল বা দুর্গ বেষ্টিত এলাকা, এবং নিচু এলাকায় অবস্থান করত লোয়ার টাউন। এই যে দেখো, এটা লোয়ার টাউন এবং এটা হচ্ছে সিটাডেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি হরপ্পার যে নগর পরিকল্পনা বা মহেন্দ্রদারোর যে নগর পরিকল্পনা, সেই নগর পরিকল্পনার পশ্চিম দিকে একটি দুর্গ বেষ্টিত উঁচু এলাকায়, মাটিতে দেখো এই জায়গাটা উঁচু, বেসটা উঁচু, এটা দেখো নিচু, এই জায়গাটা নিচু হয়ে গেছে। তো উঁচু এলাকায় অবস্থান করতো সিটাডেল বা দুর্গ বেষ্টিত এলাকা, নিচু এলাকায় অবস্থান করতো লোয়ার টাউন। লোয়ার টাউনের পাশ দিয়ে নদী বয়ে যেত, কোনো না কোনো নদী থাকতো। এবার দেখো, লোয়ার টাউনের, আমি আগে বলছি লোয়ার টাউনের লেআউটটা কেমন ছিল। লোয়ার টাউনে উত্তর থেকে দক্ষিণ, উত্তর থেকে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে দুটো বড় রাস্তা ছিল, এবং তারপর সরু রাস্তাগুলো পরস্পর পরস্পরকে সমকোণে ছেদ করত, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করত। এবং কি হতো, এই হরপ্পা এবং মহেন্দ্রদারোতে আমরা দেখেছি কিছু ব্যতিক্রম রয়েছে। হ্যাঁ, তবে হরপ্পা এবং মহেন্দ্রদারোতে দেখেছি এই যে বাড়িগুলো, তাদের যে বাড়িগুলোর মুখ থাকতো সবসময় গলির রাস্তার দিকে, এবং প্রত্যেকটা বাড়িতেই আমরা দেখতে পাচ্ছি যে প্রায় প্রতিটা বাড়িতে কূপের ব্যবহার ছিল। এছাড়াও এই শহরের লোয়ার টাউনের জল নিকাশি ব্যবস্থা যাতে সুন্দর হয় তার জন্য আমরা দেখেছি যে একটা ড্রেনেজ সিস্টেম ছিল, এবং ড্রেনেজ সিস্টেমের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে এই নোংরাগুলো গিয়ে একটা সোপ হওয়ার জন্য একটা ট্যাঙ্কিতে কিন্তু সঞ্চিত হতো। নেক্সট, লোয়ার টাউনে আমরা আরো দেখেছি যে রাস্তাগুলো যে সমকোণে ছেদ হয়েছে, 90 ডিগ্রি কোণে ছেদ হয়েছে, সেখানে প্রত্যেকটা জায়গায় একটা করে ডাস্টবিন, অর্থাৎ নোংরা ফেলার জায়গা কিন্তু আমরা লোয়ার টাউনে লক্ষ্য করেছি। নেক্সট, লোয়ার টাউনের যে বাড়িঘরগুলো সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পেয়েছি
পোড়া ইটের ব্যবহার। এবং পোড়া ইট হলে কি হবে, ইটের একটা সুনির্দিষ্ট মাপ ছিল, 1:2:4 অনুপাতে এই ইটগুলো ছিল, যেগুলো কিন্তু একটি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা যে ছিল সেখানে হয়েছে, সেটা কিন্তু এর দ্বারা প্রকাশিত হয়। অর্থাৎ লোয়ার টাউনে আমরা দেখতে পাচ্ছি যে ফিচার্স গুলো আমি তোমাদের একটু শর্ট করে দিচ্ছি, যে লোয়ার টাউনের লেআউট কি থাকতো, যে লোয়ার টাউন সাধারণত তোমার হচ্ছে উত্তর থেকে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত রাস্তা ছিল। এছাড়াও ছোট ছোট গলি রাস্তা ছিল যেগুলো সমকোণে ছেদ করেছে, ছোট ছোট তোমার হচ্ছে কি বলে কূপের ব্যবস্থা ছিল। এছাড়াও নোংরা ফেলার জন্য ডাস্টবিন ছিল, পোড়ামাটির ইটের ব্যবহার ছিল। সাধারণত লোয়ার টাউন গুলো প্রাচীর দ্বারা ঘেরা থাকতো না। অন্যদিকে এটি পূর্ব দিকে অবস্থান করত। অন্যদিকে তোমার হচ্ছে কি বলে নগরের পশ্চিম দিকে অবস্থান করত সিটাডেল বা দুর্গবেষ্টিত এলাকা। সাধারণত মনে করা হতো যে এই অঞ্চলগুলোতে দুর্গবেষ্টিত এলাকায় শাসক শ্রেণীর বসবাস ছিল এবং এই সিটাডেল এলাকা প্রাচীর দ্বারা ঘেরা থাকতো। তবে কোনো কোনো ক্ষেত্রে সিটাডেল কালীবঙ্গানে আমরা পেয়েছি যে সিটাডেল প্লাস লোয়ার টাউনকে এরকম প্রাচীর দ্বারা ঘেরা। তো সিটাডেল এলাকায় আমরা হরপ্পা এবং মহেন্দ্রদারোতে যেগুলো নিদর্শন পেয়েছি তার মধ্যে অন্যতম এখানে পাবলিক হল থাকতো, এখানে শস্যাগার থাকতো, এখানে স্নানাগার থাকতো, বৃহৎ একটি শস্যাগারের নিদর্শন আমরা পেয়েছি। এবং হরপ্পায় আমরা দেখেছি যে শস্যাগারের মধ্যে প্রায় 6টি শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে এবং শস্যকে ঝাড়াই মারাই করার জন্য আলাদা প্ল্যাটফর্ম পাওয়া গেছে। লেবারদের থাকার জন্য ছোট ছোট ফ্ল্যাট বা ছোট ছোট ঘর, 2 কক্ষ বিশিষ্ট ছোট ছোট ঘরের কিন্তু নিদর্শন আমরা হরপ্পায় পেয়েছি, তবে এটা মহেন্দ্রদারোতে পাওয়া যায়নি। অন্যদিকে মহেন্দ্রদারোর যে সিটাডেল এলাকা সেটাতে একদিকে যেমন শস্যাগার ছিল, একদিকে স্নানাগার ছিল এবং স্নানাগারের মাঝখানে একটি পুকুর থাকতো এবং পুকুরের জল আসার জন্য, বাইরে থেকে জল পরিষ্কার ক্লিন ওয়াটার আসার জন্য কূপের ব্যবস্থা ছিল এবং নোংরা জল বেরিয়ে যাবার জন্য কিন্তু যাতে নোংরা জল বেরিয়ে তোমার হচ্ছে নর্দমায় গিয়ে পড়ে তার জন্য সুব্যবস্থা ছিল। এছাড়াও পাবলিক হলের নিদর্শন পাওয়া গেছে যেখানে মনে করা হতো যে এই সব জায়গায় ব্যবহার করা হতো তোমার বিভিন্ন ধরনের সভা টভা হওয়ার জন্য। সাধারণত এই সিটাডেল এলাকাগুলোতে তোমার হচ্ছে শহরের ধরে নেওয়া হয় শাসক শ্রেণী বসবাস করত। তবে এই স্নানাগার তাদের স্নানের জন্য নাকি ধর্মীয় কাজে ব্যবহার করা হতো তা নিয়ে কিন্তু ঐতিহাসিক মহলে বিতর্ক রয়েছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অন করে রাখবে নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়াও গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যারা হিস্ট্রি মেজর নিয়েছো তাদের এটা সিলেবাসেও রয়েছে। তোমরা যদি টিউশন নিতে চাও তাহলে যোগাযোগ করবে, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার এবং অ্যাড্রেসের ডিটেলস দেওয়া থাকবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে।